আচ্ছা, ওকে, আমরা পড়ছিলাম স্ট্রাকচার অফ কার্বোহাইড্রেট। হ্যাঁ, আমরা স্ট্রাকচারে কি বলেছিলাম যে এই যে যখন আমরা ওপেন স্ট্রাকচার দেখি, ওপেন স্ট্রাকচারে আমরা দেখতে পাই যে একটা কার্বন অক্সিজেনের সাথে এটা কি করে আছে। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি ডাবল বন্ড করে আছে, তাই না? তাহলে এই ডাবল বন্ডওয়ালা এই কার্বনটাকে আমরা বললাম কার্বনিল কার্বন। কার্বন। এখন আমরা যখন এটা সাইক্লাইজড ফর্মে দেখবো, তখন দেখতে পাচ্ছি যে এই ডাবল বন্ডের যে কার্বন ছিল, এই কার্বনটা কি করেছে, এই কার্বনটা অক্সিজেনের মাধ্যমে এর চেইনেরই অন্য একটা কার্বনের সাথে সাইক্লিক ফর্ম করেছে। হ্যাঁ, এই এটা। তাহলে এই ক্ষেত্রে আমরা তখন এই কার্বনটাকে আমরা বলছি অ্যানোমারিক কার্বন। হ্যাঁ, অ্যানোমারিক। এখন অ্যানোমারিক কার্বনের দেখতে পাবো যে এই অ্যানোমারিক কার্বনের এইটা যে স্ট্রাকচার, মানে এগুলো স্ট্রাকচারালি, এগুলো জটিল, আমরা এগুলোতে যাই না, কোনটা হাওয়ার্ড প্রজেকশন আর কোনটা ফিশ্চার প্রজেকশন এটা আমি জিজ্ঞেস করবো না, কিন্তু এটাকে আমরা এইভাবেও লিখি। হ্যাঁ, এইভাবে দেখতে পাচ্ছ এটা, এটা হচ্ছে, এটাও যা, এই ছবিটাও তা। হ্যাঁ, আবার এই ছবিটাও যা, এভাবেও লেখা যায়। হ্যাঁ, দুই ভাবেই লেখা যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এখানে এই যে হাইড্রোক্সিলের পজিশন, হ্যাঁ, কোনোটা দেখো নিচের দিকে আর কোনোটা উপরের দিকে। তাহলে অ্যানোমারিক কার্বনের এই যে পজিশনের উপর ডিপেন্ড করে দুইটা আইসোমার ফর্ম করে, মানে আরেক ধরনের আইসোমার ফর্ম করে। এটাকে আমরা বলি আলফা ফর্ম, আর সরি, এটা বেটা ফর্ম, এটা আলফা ফর্ম। হ্যাঁ, এটা জাস্ট অ্যানোমারও হতে পারে, অ্যানোমারও এক ধরনের আইসোমার, এইটুকু জানলেই তোমাদের হবে। হ্যাঁ, আমাদের এইটা নিয়ে এই বায়োকেমিস্ট্রিতে, মেডিকেল বায়োকেমিস্ট্রিতে এগুলো নিয়ে আসলে খুব বেশি এত ডিপে আমরা জিজ্ঞেস করি না। কিন্তু এই যে অ্যানোমার, এপিমার, হ্যাঁ, ইনানটিওমার, এগুলো যে আসলে একটা আরেকটার আইসোমার, এটুকু অন্তত পক্ষে জানো। আচ্ছা, তাহলে আমরা যেটাকে কার্বনিক কার্বন বলেছিলাম সেটাকে আমরা বলছি অ্যানোমারিক কার্বন, তাই না? আচ্ছা, এখন কি হয়, তাহলে আমরা স্ট্রাকচার সম্পর্কে জানলাম। এখন হচ্ছে একটা সুগারের সঙ্গে আরেকটা সুগার, আমরা জানি কি যে মনোস্যাকারাইড থেকে ডাইস্যাকারাইড হয়, তারপর অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড কিভাবে হয়, একটা বন্ড তৈরির মাধ্যমে হয়, তাই না? এই বন্ডটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে গ্লাইকোসাইডিক বন্ড, এটা যেমন দুইটা সুগারের ভেতরে হতে পারে, তেমনি একটা সুগার আর একটা নন সুগার কম্পোনেন্ট এরকমও হতে পারে। তোমরা যখন ডিএনএ আর এন এর স্ট্রাকচার, নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার পড়বা, নিউক্লিওটাইড পড়বা, তখন ওখানে দেখবা যে ওখানে এন গ্লাইকোসাইডিক বন্ড, তার মানে একটা সুগারের সাথে এন নাইট্রোজেনের একটা গ্লাইকোসাইডিক বন্ড হয়েছে। তাহলে সুগার সুগার বন্ডকেও আমরা গ্লাইকোসাইডিক বন্ড বলবো, সুগারের সাথে অন্য কোনো কম্পাউন্ডের বন্ড, সেক্ষেত্রেও আমরা সেটাকে গ্লাইকোসাইডিক বন্ড বলবো। এখন এখানে আমরা শুধু সুগার সুগারটাই পড়বো। যেমন সুগার, দুইটা সুগার যখন একটা বন্ড তৈরি করবে, তখন কি হবে, এই যে একটা সুগার, এই এই দুইটা সুগার থেকে একটা ওয়াটার, ওয়ান মলিকুল অফ ওয়াটার রিমুভড হবে। হ্যাঁ, এক মলিকুল ওয়াটার এখান থেকে চলে যাবে, চলে গিয়ে এখানে এই বন্ডটা তৈরি করবে। ঠিক আছে, এটাকেই আমরা বলছি গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, গ্লাইকোসাইডিক বন্ড। এখন এইটার ক্ষেত্রে দেখো, এই মলিকুলটা কি, এটা আমরা দেখতে পাচ্ছি ওয়ান, আমরা কার্বনটা দেখি, হ্যাঁ, একটা অক্সিজেন থাকবে রিং এ, আর একটা কি ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, আর সিক্স কার্বন কি রিং থেকে উপরে, রিং এর বাইরে হচ্ছে সিক্স কার্বন। জাস্ট এইটা যদি খেয়াল করে দেখবা যে একই রকম, একই জিনিস, তাই না? এইটা বা এইটা যে কোনো একটা একই জিনিস। তাহলে এটা হচ্ছে আসলে একটা গ্লুকোজ। হ্যাঁ, এটা আলফা গ্লুকোজ, বেটা গ্লুকোজ, ডি হোক, এল হোক, আর কিচ্ছু আমরা এখন চিন্তা করবো না। এখন আমরা শুধু চিন্তা করবো কি এটা একটা গ্লুকোজ। ঠিক আছে, আর এটা কি, এক্ষেত্রে এখন দেখো তোমরা, এখানে তো অক্সিজেন চেনে আছে, তারপরে কি এখানে হচ্ছে ওয়ান, এক নাম্বার কার্বোহাইড্রেটটা বাইরে, সেকেন্ডটা থেকে রিং ফর্ম শুরু, তাহলে টু, থ্রি, ফোর, ফাইভ, এবং সিক্সটা আবার বাইরে। ঠিক আছে, তাহলে ফাইভের সাথে সেকেন্ডে রিং হয়েছে। তাহলে সেকেন্ডে কার্বনিল কার্বন ছিল কার, এক নম্বরে কার্বনিল কার্বন ছিল গ্লুকোজের। দুই নাম্বার কার্বনের সাথে কার্বনিল, মানে দুই নম্বর কার্বনটা কার্বনিল ছিল কার, এটা হচ্ছে
কিটোনের, তাই না? ফ্রুক্টোজের ছিল। তাহলে এটা হচ্ছে একটা ফ্রুক্টোজ। তাহলে ফ্রুক্টোজের কি হচ্ছে, ফ্রুক্টোজ রিং ফর্ম করছে সেকেন্ডের সাথে 5 কার্বন, হ্যাঁ, নিজেদের মধ্যে। এখন ফ্রুক্টোজ আর গ্লুকোজ যখন নিজেরা গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করবে, তখন কি হবে, 1 নাম্বারের যে কার্বন, আর গ্লুকোজের 1 নাম্বার কার্বন আর ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বন, এরা নিজেদের মধ্যে একটা বন্ড তৈরি করবে। এটাই হচ্ছে সেই গ্লাইকোসাইডিক বন্ড। এবং এটা ডাইস্যাকারাইড। কোন কার্বনের সাথে কোন কার্বনের বন্ড তৈরি হলো, এটা একটু ইম্পর্টেন্ট। যখন আমরা রিডিউসিং কিনা এটা হিসাব করব, হ্যাঁ, এরপরে আমরা এটা আবার করবো। তাহলে এই পর্যন্ত তো বুঝেছো, তাই না? আচ্ছা, এখন আমরা যাই। এখন আমরা দেখো এখানে স্ট্রাকচার গুলো আরেকবার দেখি। এটা হচ্ছে গ্লুকোজের এই যে ওপেন স্ট্রাকচারটাকে আমরা বলি ফিশচার প্রজেকশন। আর এই যে সাইক্লিক যে স্ট্রাকচার, এটাকে বলা হয় হাওয়ার্ড প্রজেকশন। নাম মনে না রাখলে কোনো অসুবিধা নাই, হ্যাঁ। কিন্তু এই যে সাইক্লিক পজিশন, এই এই স্ট্রাকচার, এটা তোমরা একটু আঁকবে, ঠিক আছে? এটা এবং এটা গ্লুকোজের ক্ষেত্রে সবগুলো আঁকতে হবে না। এইরকম এই এই গ্লুকোজেরটা, হ্যাঁ, গ্লুকোজেরটা নিজেরা নিজেরা আঁকার প্র্যাকটিস করবা। তাহলে এগুলো হচ্ছে মনোস্যাকারাইড। ডাইস্যাকারাইড কি হবে, একটা গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে হবে। এখন এটা এখানে খেয়াল করে দেখো, এখানে দেখো আমরা রিডিউসিং, নন রিডিউসিং এরকম কয়েকটা কথা লিখেছি। এটা কেন, আমরা প্রথমে এটা দেখি। ল্যাকটোজ, ল্যাকটোজে কি হচ্ছে, গ্লুকোজ এবং গ্যালাক্টোজে, তাই না? এটা হচ্ছে গ্লুকোজ, সরি, এটা হচ্ছে গ্যালাক্টোজ, আর এটা হচ্ছে গ্লুকোজ। তাহলে গ্লুকোজের 4 এর সাথে ল্যাকটো গ্যালাক্টোজের 1 এর, হ্যাঁ, একটা বন্ড তৈরি হয়েছে, ঠিক আছে এখানে। আর এই ক্ষেত্রে মল্টোজ, মল্টোজ হচ্ছে যেটা গ্লুকোজ, একটা গ্লুকোজের 1, আরেকটা গ্লুকোজের 4th কার্বন, হ্যাঁ, এর সাথে একটা বন্ড তৈরি করেছে। আর সুক্রোজের ক্ষেত্রে কি আমরা দেখছি, গ্লুকোজের 1 আর ফ্রুক্টোজের 2nd কার্বন, হ্যাঁ, এর সাথে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়েছে। এখন দেখো এগুলোর মধ্যে একটা ছিল, আমরা বলেছি কি ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড না হয় কিটোন, তাই না? এখন গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপ আছে 1-এ, অথবা কার্বনিল কার্বন 1-এ, ফ্রুক্টোজের 2-এ। আর এগুলোর ক্ষেত্রে কি, এগুলোর সব 1-এ, সব অ্যালডিহাইডের কার্বনিল কার্বনটা থাকে 1 নাম্বারে। তাহলে দেখো এখানে ল্যাকটোজের ক্ষেত্রে এই যে কার্বনিল কার্বন, এটা বন্ড তৈরি করেছে, কিন্তু আরেকটা কার্বনিল কার্বন কিন্তু ফ্রি আছে। মল্টোজের ক্ষেত্রে দেখো একটা কার্বনিল কার্বন বন্ড তৈরি করেছে, আর একটা কার্বনিল কার্বন ফ্রি আছে। বা অ্যানোমারিক কার্বন আর কি ফ্রি আছে, বা ফাংশনাল গ্রুপটা ফ্রি আছে। সুক্রোজের ক্ষেত্রে 2টা কার্বনিল কার্বনই কিন্তু বন্ড তৈরি করেছে, হ্যাঁ, বা এখানে কোনো অ্যালডিহাইড গ্রুপ, কিটোন গ্রুপ, কিটো গ্রুপ দুটাই কিন্তু বন্ড তৈরি করে ফেলেছে, কোনো ফাংশনাল গ্রুপ ফ্রি নাই। কাজেই একটা সুগারকে রিডিউস করার জন্য এর ফাংশনাল গ্রুপটা ফ্রি থাকাটা জরুরি, যেটা ল্যাকটোজ এবং মল্টোজে আছে। কাজেই এরা হচ্ছে রিডিউসিং সুগার। যত মনোস্যাকারাইড, এদের তো ফ্রি আছে, এরা তো কোনো বন্ড তৈরি করে না, গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো সব রিডিউসিং সুগার। আর একমাত্র সুক্রোজের ক্ষেত্রে কি দুটো ফাংশনাল গ্রুপ বন্ড তৈরি করেছে, কোনো ফাংশনাল গ্রুপ ফ্রি নাই বা কার্বনিল কার্বন ফ্রি নাই। তাহলে এটা হচ্ছে রিডিউস করতে পারবে না কাউকে, হ্যাঁ, এটা হচ্ছে নন রিডিউসিং সুগার। এটা হচ্ছে পার্থক্য, ঠিক আছে? তাহলে এটা মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড আমরা দেখলাম। এবং রিডিউসিং সুগারটা কি, এটা any sugar that is capable of acting as a reducing agent, তারা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে। এবং আমরা এটা একটা সুগার রিডিউসিং কিনা, এটা আমরা একটা খুব সিম্পল একটা টেস্ট করি, তোমরা ল্যাবে করবে, এটা একদম বেডসাইড টেস্ট, মানে কি তোমরা বাসায় করতে দেখেছো স্ট্রিপ দিয়ে। এটা কি, একটা বেনেডিক্টস রিএজেন্ট নামের একটা রিএজেন্ট আছে, যেটাতে কিনা একটা কপার থাকে, হ্যাঁ, সেই। এরপরে এটাকে যখন আমরা এই যে কোনো একটা সলিউশনে যখন এই রিএজেন্ট মিক্স করব, করার পরে কি, এটা কি করবে, ওই সুগারটা তখন একে রিডিউস করবে। রিডিউস যদি করে, তাহলে এ যদি অক্সিডাইজড হয়, তখন কি হবে, এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। সলিউশনের কালার ছিল ব্লু, চেঞ্জ হয়ে হয়তো রেডিশ হয়ে যাবে, রেড হয়ে যাবে, হ্যাঁ, বা ইয়েলো হবে, অরেঞ্জ কালার, এক এক ধরনের কালার হতে পারে। এটা হচ্ছে অ্যামাউন্টের উপর নির্ভর করবে, কতটুকু রিডিউসিং সুগার আছে সেটার উপর ডিপেন্ড করবে। যাই হোক, এটার কালার চেঞ্জ করবে, তাতে আমরা বুঝি যে এটা আছে। যেমন ওই যে যাদের ডায়াবেটিস হয়, তাদের কি করে, ইউরিনের সুগার যাচ্ছে কিনা এটা দেখার জন্য ছোট্ট একটা
টেস্ট করে সেটাই হচ্ছে ওই যে বেনেডিক্ট রিএজেন্ট দিয়ে এই টেস্টটা করে। ইউরিনে যদি সুগার থাকে তার মানে কি, তাহলে তখন বেনেডিক্ট রিএজেন্টকে ও হচ্ছে রিডিউস করবে। কাজেই তখন আমি বুঝতে পারবো যে ইউরিনে সুগার আছে। আর যদি বেনেডিক্ট রিএজেন্টকে রিডিউস না করে, কোনো কালার চেঞ্জ না হয়, আমি বুঝবো যে সুগার নাই। ঠিক আছে, জাস্ট এইটুকু। এবং এটা কিসের উপর ডিপেন্ড করে একটা সুগার রিডিউসিং কিনা, এটা হচ্ছে যদি ফ্রি অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ আছে কিনা তার উপর ডিপেন্ড করে। তাহলে আমরা দেখেছি শুধুমাত্র ল্যাকটো সরি সুক্রোজে ফ্রি অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ নাই, আর বাকি সব মনোস্যাকারাইড ডাইস্যাকারাইডে আছে। এই জন্য ওগুলো সব রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ না। আর অন্যগুলো তো না, জাস্ট মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইডের ক্ষেত্রে অল মনোস্যাকারাইড আর রিডিউসিং সুগার, অল ডাইস্যাকারাইড এক্সেপ্ট সুক্রোজ আর রিডিউসিং সুগার। ঠিক আছে, এটা একটা কথা। আরেকটা ছোট্ট একটা কথা বলি, এটা হচ্ছে ইনভার্ট সুগার। হ্যাঁ, ইনভার্ট সুগার এটা কি, আমরা যে কোনো সলিউশনে, হ্যাঁ, এই যে কার্বোহাইড্রেটের সলিউশনের ভেতরে যদি আমরা প্লেন পোলারাইজড লাইট পাস করি, তাহলে সলিউশনটা ঘোরে। হ্যাঁ, এটা রাইটে ঘুরবে অথবা লেফটে ঘুরবে। রাইটে যদি ঘোরে, এটা আমরা, তুমি যখন তুমি ইউটিউবে আর কি ছোট ভিডিও দেখতে পারো, এগুলো পাওয়া যায়। হ্যাঁ, তোমরা এটার ছোট ভিডিও দেখলে তোমরা এটা আরো ক্লিয়ার হবে। আমিও শেয়ার করবো না হয় গ্রুপে এটা পেলে। হ্যাঁ, তাহলে যখন এই সলিউশনটা রাইটে ঘুরে তখন আমরা এটাকে বলি যে এই সলিউশনটা ডেক্সট্রোরোটেটরি, আর যখন লেফটে ঘুরে তখন এটাকে বলি লেফোরোটেটরি। এবং কত ডিগ্রি ঘুরলো এটাও মেজার করা যায়। হ্যাঁ, 30 ডিগ্রি ঘুরলো, 60 ডিগ্রি ঘুরলো, 45 ডিগ্রি ঘুরলো, এটা মেজার করা যায়। যেটাই হোক, আমরা ইনভার্ট সুগার বলি হচ্ছে যদি ইকুয়াল পার্ট অফ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, হ্যাঁ, পাওয়া যায়। এটা কোত্থেকে পাওয়া যাবে? সুক্রোজকে যদি হাইড্রোলাইসিস করা যায়। সুক্রোজ আমরা জানি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দিয়ে তৈরি হয়, তাই না? তাহলে এটাকে যদি হাইড্রোলাইসিস করা যায়, আমরা সমান গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাবো। এবং যে সুক্রোজ, যেটা সুক্রোজের সলিউশন যখন ছিল, ওটা কিন্তু ডেক্সট্রোরোটেটরে ছিল, উইক ডেক্সট্রোরোটেটরে। আর যে রেজাল্টিং যে সলিউশন তৈরি হলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, তাই না? এই এই দুটো আছে। এখন গ্লুকোজটা ডেক্সট্রোরোটেটরি, কিন্তু ফ্রুক্টোজ আবার স্ট্রং লিভোরোটেটরি। তাহলে যখন শুধু সুক্রোজ ছিল, সেটা ছিল ডেক্সট্রোরোটেটরি, মানে ডানে ঘুরতো। আর যখন এটাকে আমরা হাইড্রোলাইসিস করে ফেললাম, দুটো আলাদা আলাদা হয়ে গেল, তখন সলিউশনটা কি হবে? বামে ঘুরবে। সলিউশনে আলোটা আর কি বামে ঘুরবে। হ্যাঁ, কোনো লাইট, প্লেন পোলারাইজ লাইট পাস করলে সেই লাইটটা বামে ঘুরে যায়। তাহলে এটা একটা টেস্ট। তখন এই জন্য আমরা ওইটাকে আমরা বলি ইনভার্ট সুগার। ইনভার্ট সুগার। এবং ইনভার্ট সুগারটা, এটা ফলের ভিতরে ন্যাচারালি পাওয়া যায়, বেশিরভাগই আসলে ইন্ডাস্ট্রিতে তৈরি হয়। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে তৈরি হয়। এবং এটা মানে বিভিন্ন আহ, ওই যে ফুড ইয়েতে, মানে ইন্ডাস্ট্রিতে আর কি এই জিনিসটা কাজে লাগে। আচ্ছা, তাহলে আমাদের মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড পড়া হলো। হ্যাঁ, হয়ে গেল। এখন আমরা পড়বো, আচ্ছা, ম্যাডাম, অলিগোস্যাকার। ইনভার্ট সুগারের যদি হচ্ছে ডেফিনেশন দিতে বলে তাহলে কি কোনটা দিব, কি বলবো? ইনভার্ট সুগারের এটা তোমরা বইতে দেখে নিও, অথবা এটাও হতে পারে। হ্যাঁ, মিক্সচার অফ ইকুয়াল পার্ট অফ গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ রেজাল্টেড ফ্রম দ্য হাইড্রোলাইসিস অফ সুক্রোজ ইজ কল্ড ইনভার্ট সুগার। এরকমটাও দিতে পারে। অথবা বইতে যদি এর চেয়ে ভালো কোনো ডেফিনেশন থাকে সেটা দিবা। ডেফিনেশন তো বই খুললেই পাওয়া যায়। হ্যাঁ, এখানে হচ্ছে আমি ক্লাসে আর কি বেশিরভাগ চেষ্টা করি যে জিনিসটা তুমি বোঝো, কনসেপ্ট যেন ক্লিয়ার হয়। হ্যাঁ, বাকিটা তোমার বই থেকে তো পড়লেই হবে। আচ্ছা, এখন আসো পলিস্যাকারাইড। হ্যাঁ, পলিস্যাকারাইড, আমরা অলিগোস্যাকারাইড বলেছিলাম যে আমাদের হিউম্যানের জন্য, যেহেতু এটা ডাইজেশনের জন্য কোনো এনজাইম নাই এবং হিউম্যানের জন্য এটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আমরা অলিগোস্যাকারাইডের জাস্ট নামগুলোই পড়ি, এর চেয়ে বেশি আর কিছু পড়ি না। পলিস্যাকারাইডের সবচেয়ে কমন যে পলিস্যাকারাইড সেটা হচ্ছে স্টার্চ। দেন স্টার্চ, স্টার্চটাকে বলা হয় কি? গ্লুকোসান। গ্লুকোসান কেন? শুধুমাত্র গ্লুকোজ দিয়ে তৈরি। আর যেটা শুধু ফ্রুক্টোজ দিয়ে তৈরি সেটাকে আমরা বলি ফ্রুক্টোসান, তাই না? এবং এটা কোন ধরনের পলিস্যাকারাইড? হোমো নাকি হেটারো? মনে আছে? ম্যাডাম, হোমো। হোমো পলিস্যাকারাইড। গুড। আচ্ছা, এখন স্টার্চের স্ট্রাকচার যদি আমরা দেখি, আমরা দুই ধরনের স্ট্রাকচার পাই। একটা হচ্ছে অ্যামাইলোজ, একটা অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ দেখে তোমরা বুঝতে পারছো এটা কি নন ব্রাঞ্চিং স্ট্রাকচার।
এই যে নন ব্রাঞ্চিং একটা স্ট্রাকচার, এটা কি? এটা জাস্ট একটার সাথে আর একটা গ্লুকোজের বন্ড তৈরি হয়েছে। গ্লুকোজ এবং গ্লুকোজ লিঙ্কেজ ছিল, আমরা দেখেছি একটু আগে 1,4 লিঙ্কেজ, তাই না, যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এই যে আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, ঠিক আছে, আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। আর যখন এটা ব্রাঞ্চিং হবে, ব্রাঞ্চিংটাকে আমরা বলবো অ্যামাইলোপেকটিন, মানে যে স্ট্রাকচারটা ব্রাঞ্চিং, অ্যামাইলোপেকটিন বলবো। এবং এই ব্রাঞ্চিংটা হয় কোথায়? এই যে এখানে দেখতে পাচ্ছি, এখানে যদি দেখো দেখো, এখানে 1, 2, 3, 4, 5, 6, তাই না? এই যে এক্সট্রা যে কার্বন, এটা 6 নাম্বার, তাহলে 6 কার্বনের সাথে আর একটা গ্লুকোজের কিন্তু ওয়ানের এখানে বন্ড তৈরি হচ্ছে, এই গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা। তাহলে এখানে আমরা এই লিঙ্কটাকে আমরা বলবো 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তাহলে যেখানে ব্রাঞ্চিং হওয়ার কথা, সেখানে 6 এর সঙ্গে আরেকটা গ্লুকোজের 1 এসে কানেক্ট করবে, 1 কার্বনটার কানেকশন হবে এবং এটা 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হবে। এরপরে নেক্সট যে গ্লুকোজ অ্যাড হবে, ওটা আবার 1,4 লিঙ্কেজ দিয়ে সেই ব্রাঞ্চটা লম্বা হতে শুরু করবে। আবার যখন ব্রাঞ্চিং পয়েন্ট আসবে, তখন সেখানে আবার 1,6 লিঙ্কেজ হবে, হ্যাঁ? তাহলে যেমন এখানে দেখো, এখানে সবগুলো গ্লুকোজ 1,4 লিঙ্কেজ দিয়ে অ্যাটাচড, এখানে শুধুমাত্র ব্রাঞ্চিং পয়েন্টটা 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, বাকি সবগুলো আবার 1,4 লিঙ্কেজ, ঠিক আছে। আবার যেখানে ব্রাঞ্চিং 1,6, আবার বাকিগুলি পাশাপাশি সব 1,4 লিঙ্কেজ। তাহলে আমরা দুই ধরনের স্ট্রাকচার পাচ্ছি, স্ট্রেইট যেটা নন ব্রাঞ্চিং স্ট্রাকচার, সেটা অ্যামাইলোজ, এটা খুব অল্প পরিমাণে থাকে 20%-এর মতো, আর ম্যাক্সিমাম থাকবে অ্যামাইলোপেকটিন, যেটা ব্রাঞ্চিং স্ট্রাকচার। এবং অ্যামাইলোসের যে আহ, যে লিঙ্কেজ, সেটা হচ্ছে 1,4 লিঙ্কেজ, অ্যামাইলোপেকটিনে 1,4 লিঙ্কেজ থাকবে, আর ব্রাঞ্চিং এর ক্ষেত্রে 1,6 লিঙ্কেজ থাকবে, হ্যাঁ। এটা হচ্ছে স্টার্চের স্ট্রাকচার। এই যে আলফা কথাটা বলছি, এর আগে আমরা স্ট্রাকচারও আলফা বেটা দুই ধরনের বলেছি, হ্যাঁ। আলফাটা হিউম্যানে থাকে এবং আলফাকে ডাইজেশন করার জন্য এনজাইম থাকবে আমাদের হিউম্যান বডিতে। বেটা বন্ডকে ডাইজেশনের এনজাইম কিন্তু আমাদের হিউম্যানে থাকে না। আচ্ছা, তাহলে স্টার্চ থাকবে হচ্ছে প্ল্যান্ট সোর্সে, আর গ্লাইকোজেন যেটা, এটা হচ্ছে এনিম্যালে স্টোরেজ ফর্মে থাকে, হ্যাঁ, এনিম্যালে। এটাকে এই জন্য এনিম্যাল স্টার্চ বলা হয়, যদিও এটার নাম স্টার্চ না, এনিম্যাল পলিস্যাকারাইড আর কি। এটা আমাদের হিউম্যানে কি হয়, লিভারে এবং মাসলে এটা জমা থাকে। আমরা যদি এক্সেস কার্বোহাইড্রেট খাই, এক্সেস একবার খেলে তো তাই খাই, আমরা তো সারাদিন ধরে খাই না, তাই না? কিন্তু আমাদের এনার্জির প্রয়োজন হয় সারাদিন ধরে, যখন ঘুমিয়ে থাকি তখনও আমাদের এনার্জি সাপ্লাই দেয় আমাদের বডি। তাহলে এই এনার্জিটা কোত্থেকে পায়? এই যে আমরা খাওয়ার পরে গ্লাইকোজেন হিসেবে লিভারে জমা হয়ে থাকে এই গ্লুকোজটা। এরপরে এটা রাতের বেলা যখন ঘুমিয়ে যাই, তখন এই গ্লাইকোজেন ভেঙে ভেঙে আমাকে গ্লুকোজ সাপ্লাই দিতে থাকে, হ্যাঁ, আমার ব্রেইনে, আমার আরবিসিতে, আমার হোল বডিতে, সব সেলের ভিতরে। তাহলে আমাদের হিউম্যানে এটা লিভার এবং মাসল স্টোর থাকে। একটা গ্লাইকোজেন গ্র্যানুলে 60,000 গ্লুকোজ রেসিডিউ থাকতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে কমপ্লেক্স, খুবই ব্রাঞ্চিং অনেক বেশি, ওই স্টার্চের চাইতে অনেক বেশি ব্রাঞ্চ, দেখতে পাচ্ছ না, একদম সাইড ব্রাঞ্চ অনেক বেশি। আচ্ছা, এখানে কি হয়, এটা 12 থেকে 14টা গ্লুকোজ লিনিয়ার একইভাবে 1,4 গ্লাইকোসিডিক লিঙ্কেজ দিয়ে সাজানো থাকবে। এরপরে হচ্ছে এই যে ব্রাঞ্চিং হবে, যেখানে তোমরা পরিষ্কার বুঝতে পারছো, একটার সঙ্গে আরেকটা লিনিয়ার ব্রাঞ্চ যখন হবে, 1 এবং 4 কার্বনের গ্লাইকোসিডিক লিঙ্কেজ থাকবে। যখনই ব্রাঞ্চিং হবে, এটা 6 এর সঙ্গে আরেকটার 1 এর, 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হবে। তাহলে গ্লাইকোজেন আর স্টার্চের মধ্যে পার্থক্যটা কি? একই স্ট্রাকচার থাকবে অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিন, কিন্তু অ্যামাইলোপেকটিন এটা হাইলি ব্রাঞ্চড থাকে, হ্যাঁ। এবং একটা গ্লাইকোজেন গ্র্যানুলে আমরা 60,000 পর্যন্ত গ্লুকোজ রেসিডিউ পেতে পারি। গ্লাইকোজেনটা শুধুমাত্র এনিম্যাল সোর্সে পাবো, স্টার্চ পাবো আমরা প্ল্যান্ট সোর্সে, হ্যাঁ, প্ল্যান্টে। আমরা যে চাল খাই, আটা খাই, হ্যাঁ, এগুলো সব হচ্ছে স্টার্চ, আলু, হ্যাঁ, এগুলোতে স্টার্চ থাকে। আচ্ছা, আরেক ধরনের পলিস্যাকারাইড আছে, যেটাকে আমরা বলছি সেলুলোজ, হ্যাঁ। সেলুলোজটাও প্ল্যান্ট থেকেই পাই, হ্যাঁ। কিন্তু প্ল্যান্টের এটা কোথায় থেকে, প্ল্যান্ট সেল ওয়াল যেটা, প্ল্যান্ট সেল ওয়ালের ফ্রেমওয়ার্ক তৈরি করে এই সেলুলোজটা। এবং এই স্টার্চ এবং গ্লাইকোজেন এগুলো কিন্তু সলিউবল ইন ওয়াটার, হাইড্রোলাইসিস হচ্ছে। আর এই সেলুলোজটা এটা ইনসলিউবল ইন ওয়াটার। এবং এই সেলুলোজটার যে চেইন গুলো যেটা থাকে, এটা হচ্ছে বিটা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ,
স্ট্রাকচার গুলো বেটা স্ট্রাকচার। এবং আমরা একটু আগে বলেছি যে বেটা স্ট্রাকচার ব্রেকডাউন করার জন্য, বেটা বন্ড ব্রেকডাউনের জন্য এনজাইম কিন্তু আমাদের হিউম্যান বডিতে থাকে না। কাজে সেলুলোজ গুলো আমরা ডাইজেস্ট করতে পারি না। হ্যাঁ, আমরা সেলুলোজ খাই ঠিকই, কিন্তু এটা ডাইজেস্ট করতে পারি না। এইটা এই এই এনজাইমটা আসলে ইয়ে থাকে, এই যে যারা তৃণভোজী প্রাণী, হ্যাঁ, গরু ছাগল এদের থাকে এনজাইমটা, ওরা সেলুলোজ ডাইজেস্ট করতে পারে, আর আমরা ডাইজেস্ট করতে পারি না। এই জন্য আমাদের এটা ইনডাইজেস্টেবল পার্ট অফ ডায়েট। কিন্তু এই ইনডাইজেস্টেবল হওয়ার জন্য আবার একটা সুবিধা আছে, এটা হচ্ছে ডায়েটারি ফাইবার হিসেবে কাজ করে। ডায়েটারি ফাইবার হিসেবে কিভাবে কাজ করে? এটা ডাইজেশন হয় না, যার ফলে কি এটা কিন্তু অনেক পরিমাণে ওয়াটারকে অ্যাবজর্ব করে নিতে পারে। আর ওয়াটার যখন অ্যাবজর্ব করে নিবে তখন আমাদের স্টুলটা তখন সফট হবে, হ্যাঁ, এবং এই যে কনস্টিপেশন প্রিভেন্ট করবে। আবার একই সাথে এটা কোলেস্টেরল এক্সক্রিশনকে হেল্প করবে, যে কোনো হার্মফুল কার্সিনোজেন বা টক্সিক কোন সাবস্টেন্স এটা দ্রুত আমাদের ইন্টেস্টাইন দিয়ে পাস করে দিবে, বাইরে বের করে দিবে, যার ফলে রিঅ্যাবজর্পশন হওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবে না। হ্যাঁ, তাহলে এটাও একটা ভালো দিক, সেলুলোজ ডাইজেশন না হওয়ারও ভালো দিক আছে। আর একটা কথা, ইনুলিন। ইনুলিনটা আসলে আমাদের ডায়েট হিসেবে এটা আমাদের হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট না। এটা টিউবার, গার্লিক এবং অনিয়ন এগুলোতে আমরা পাই। হ্যাঁ, এটা সুক্রোজের একটা পলিমার। কিন্তু এটা এগুলোতে থাকলেও এটা কি ইন্টেস্টাইনাল এনজাইম এটাকে ডাইজেশন করতে পারে না। হ্যাঁ, কিন্তু এটা একটু ইম্পর্টেন্ট কেন? আমাদের কিডনির ফাংশন দেখার জন্য এই ইনুলিনটা ইম্পর্টেন্ট। কাজে ইনুলিন যদি কাউকে আমি দেই, সেটা কিন্তু ডাইজেশন হবে না। হ্যাঁ, কিন্তু সেটা আবার কিডনি দিয়ে এক্সক্রিশন হবে। হ্যাঁ, এইটাকে কাজে লাগিয়ে আমরা এটা রেনাল ফাংশন টেস্ট আমরা দেখি, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট জিএফআর, হ্যাঁ, এটা ডিটারমাইন করা হয় ইনুলিন দিয়ে। আমরা রেনাল ফিজিওলজি বা রেনাল বায়োকেমিস্ট্রি যখন করবো, তখন এই ইনুলিনের কথা আমাদের আবার আসবে। আপাতত এখানেই ফেলছি। আচ্ছা, ডেক্সট্রিন, লিমিট ডেক্সট্রিন, এগুলো কি স্টার্চ হাইড্রোলাইসিসের ক্ষেত্রে আমাদের ইন্টেস্টাইনে যদি আমরা আলু খাই, চাল খাই, হ্যাঁ, রুটি খাই, তখন এই হাইড্রোলাইসিসের সময় ডেক্সট্রিন, লিমিট ডেক্সট্রিন এগুলো তৈরি হবে। এগুলো এক ধরনের স্টার্চ, হ্যাঁ, কিন্তু এগুলো, সরি, এগুলো এক ধরনের পলিস্যাকারাইড। হ্যাঁ, এগুলো স্টার্চের হাইড্রোলাইসিসে আমরা পাই। আচ্ছা, এখন আজকের আমাদের এটা শেষ টপিক। হ্যাঁ, আমাদের মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইডের ইম্পর্টেন্স। তোমাদের এই যে যখন আম, ইয়ে যে পরীক্ষায়, হ্যাঁ, জিজ্ঞেস করা হবে, অথবা তোমাদের পেশেন্টরা এসে জিজ্ঞেস করবে মানে কেন এটা খাবো, গ্লুকোজ কেন খেতে হবে, হ্যাঁ, স্টার্চ কেন খেতে হবে, ঠিক আছে, তখন এই এটা যে এটা আমাদের কি উপকারে লাগে, তখন আমরা মানে এইটা জানার জন্যই আমরা এই ইম্পর্টেন্স গুলো করছি। দেখো এখানে প্রথমে আসি রাইবোজ। রাইবোজ তোমরা জানো এটা কি একটা পেন্টোজ, তাই না? 5 কার্বনের একটা সুগার। রাইবোজ কোথায় থাকে? তোমরা অলরেডি এটা জেনে এসেছো, নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিডে থাকে। ওই ডিএনএ, আরএনএ, হ্যাঁ, এগুলো কি হয়, ওই যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড, তার মানে কি এখানে রাইবোজ আছে। আর মেটাবলিক ইন্টারমিডিয়েটস, মেটাবলিজমের সময় মাঝে ইন্টারমিডিয়েট হিসেবে এটা অনেক রাইবোজটা তৈরি হয়। এটা কি ইম্পর্টেন্স? ওই যে নিউক্লিক অ্যাসিড, স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ নিউক্লিক অ্যাসিড অ্যান্ড সাম কোএনজাইম। কোএনজাইম গুলো কি এটিপি, এনএডি অথবা এনএডিপি, ফ্ল্যাভিন। হ্যাঁ, এই কোএনজাইম সম্পর্কে আমরা কিন্তু আরো পড়বো মেটাবলিজম পড়ার সময়, হ্যাঁ, থার্ড গার্ড পড়ার সময়। তাহলে এগুলোর স্ট্রাকচারাল কম্পোনেন্ট হচ্ছে রাইবোজ। গ্লুকোজ, গ্লুকোজের সোর্স কি? ফ্রুট জুস, স্টার্চ হাইড্রোলাইসিস করলে আমরা পাবো। এছাড়া কেন সুগার, বিট সুগার, ম্যালটোজ, ল্যাকটোজ, হ্যাঁ, এগুলো হাইড্রোলাইসিস থেকেও আমরা গ্লুকোজ পাই। তাহলে দুধ যদি খাই আমরা সেখান থেকে গ্লুকোজ পাবো। মল্টোজ বিভিন্ন ফলে বা মল্ট, হ্যাঁ, অনেক সময় গুড়ে এগুলোতে থাকে। বিট সুগার, কেন সুগার, হ্যাঁ, এগুলোতে তো পাবোই। স্টার্চ খেলেও আমরা সেখান থেকে সুগার, গ্লুকোজ পাবো। ফ্রুট জুসেও থাকে গ্লুকোজ। ওকে, এটার কি কাজ? গ্লুকোজের ইম্পর্টেন্স আমরা অলরেডি কিন্তু একবার পড়েছি, এখানে আবার বলি, এটা মেইনটেইন মেটাবলিক ফুয়েল ফর টিস্যু। একটা টিস্যুর মেটাবলিক ফুয়েল মানে ওই যে এনার্জির একটা কন্টিনিউয়াস সোর্স হিসেবে কাজ করে। সুগার ক্যারিড বাই ব্লাড, এটাকে আমরা বলি ব্লাড সুগার। এই যে গ্লুকোজ যে আমাদের ব্লাডে থাকে, আমরা যদিও সুগার বলি, সুগার কি যে কোনো সুইট টেস্ট সব কার্বোহাইড্রেটকেই আসলে সুগার, কিন্তু আমরা স্পেসিফিক ব্লাড সুগার বলে এই গ্লুকোজটাকেই বুঝাই। আমাদের প্লাজমাতে, আমাদের ব্লাডে যে গ্লুকোজের লেভেল থাকে সেটাকে আমরা বলি ব্লাড সুগার। হ্যাঁ, এটা নট সুক্রোজ আর নট গ্যালাক্টোজ বা ল্যাকটোজ, এগুলো না, শুধু গ্লুকোজটাকে আমরা ব্লাড সুগার বলি।
ইউরিন দিয়ে যদি গ্লুকোজ এক্সক্রিশন হয় সেটাকে আমরা বলি গ্লাইকোসুরিয়া। এবং গ্লাইকোসুরিয়া একটা ইম্পর্টেন্ট একটা মানে একটা মেডিকেল কন্ডিশন। আচ্ছা, হাইপারগ্লাইসেমিয়া বা ডায়াবেটিস মেলাইটাস হলে এই গ্লাইকোসুরিয়া হতে পারে, মানে ইউরিন দিয়ে নর্মালি গ্লুকোজ পাস করে না, কিন্তু যাদের ডায়াবেটিস মেলাইটাস আছে অথবা গ্লুকোজ কোনো কারণে যদি নর্মালের চেয়ে অনেক বেশি হয়ে যায় তখন ইউরিন দিয়ে পাস করতে পারে, সেই কন্ডিশনকে আমরা বলবি গ্লাইকোসুরিয়া। গ্লাইকোসুরিয়া। আচ্ছা, তা এর আরেকটা কি হতে পারে, গ্লুকোজটা গ্লাইকোজেনে কনভার্ট হতে পারে, এবং গ্লাইকোজেন কনভার্ট হওয়ার ফলে কি হয়, আমাদের স্টোর করে রাখতে পারি আমাদের বডিতে। তাহলে যখন আমরা ফাস্টিং এ থাকবো অথবা যখন আমরা লম্বা সময় না খেয়ে থাকবো তখন এই গ্লাইকোজেনটা আমাদের এনার্জি সাপ্লাই দিবে, হ্যাঁ, আমাদের কাজে লাগবে। এটা হচ্ছে গ্লুকোজ। এরপরে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের সোর্স কি কি? তোমরা ফ্রুট জুস, হানি, হাইড্রোলাইসিস অফ কেইন এন্ড বিট সুগার, ইনুলিন, হ্যাঁ, ইনুলিন হাইড্রোলাইসিস করলে আমরা ফ্রুক্টোজ পাবো। আচ্ছা, গ্লুকোজ ফর ফুড ম্যানুফ্যাকচার। ফুড ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে গ্লুকোজ থেকেও ফ্রুক্টোজ তৈরি হয়, হ্যাঁ, যখন মানে যে ফ্যাক্টরিতে যেসব খাবার তৈরি হয়, হ্যাঁ, সেখানে ফ্রুক্টোজটা আবার গ্লুকোজ থেকেও তৈরি করা যায়। Just যেহেতু একটা আরেকটা রাইস হয়, তাই না, জাস্ট একটা এনজাইম দিয়েই ওটা তৈরি করে ফেলা যাবে। কি ইম্পর্টেন্স কি ফ্রুক্টোজের, এটা কি রেডিলি মেটাবোলাইজড ভায়া গ্লুকোজ আর ডিরেক্টলি। রেডিলি মেটাবোলাইজড বলতে খুব দ্রুত এটা মেটাবলিজম হয়, গ্লুকোজের চাইতেও দ্রুত মেটাবলিজম হবে ফ্রুক্টোজের, ঠিক আছে। মানে আমাদের গ্লুকোজ খাওয়ার পরে মেটাবলিজম হওয়া মানে কি, সেখান থেকে এনার্জি তৈরি হয়, প্রসেস, হ্যাঁ, খাবারটা থেকে এনার্জি তৈরি হওয়ার প্রসেস, তাহলে গ্লুকোজের চাইতেও দ্রুত হবে ফ্রুক্টোজ থেকে। এটা কি এই ফ্রুক্টোজটা সরাসরি মেটাবলিজম হতে পারে অথবা ফ্রুক্টোজটা গ্লুকোজে কনভার্ট হয়ে তারপরেও মেটাবলিজম হতে পারে। একটা মেডিকেল কন্ডিশন আছে যেটাকে আমরা বলছি হেরিডিটারি ফ্রুক্টোজ ইনটলারেন্স। হেরিডিটারি মানে জন্মগত, ফ্রুক্টোজ ইনটলারেন্স মানে ফ্রুক্টোজ তার সহ্য হবে না, ফ্রুক্টোজ সে মানে ডাইজেশন করতে পারবে না, হ্যাঁ। এক্ষেত্রে কি হবে, ফ্রুক্টোজ অ্যাকুমুলেশন হবে এবং হাইপোগ্লাইসেমিয়া হবে। হাইপোগ্লাইসেমিয়া মানে গ্লুকোজ কমে যাওয়া। তার মানে ফ্রুক্টোজ থেকে যেটা কি হচ্ছিল, ফ্রুক্টোজ থেকে ওই যে গ্লুকোজে কনভার্ট হচ্ছিল, তাই না, রেডিলি মেটাবোলাইজড একটা ফর্মের, এবং এটা হচ্ছে গ্লুকোজে আবার কনভার্ট হতে পারে। তাহলে এইটা যখন হচ্ছে না, ফ্রুক্টোজ যেহেতু তার ডাইজেশন বা মেটাবলিজম হচ্ছে না, তাহলে কি তখন তার হাইপোগ্লাইসেমিয়া হবে। এছাড়া ফ্রুক্টোজ স্পার্মকে এনার্জি দেয়, ঠিক আছে। এখন আসে গ্যালাক্টোজ। গ্যালাক্টোজটা আমরা পাবো ল্যাকটোজের হাইড্রোলাইসিস থেকে, ল্যাকটোজ পাই কোথায়, মিল্কে, তাই না, মিল্কের এই ল্যাকটোজ হাইড্রোলাইসিস হলে আমরা গ্যালাক্টোজ পাবো। এটাও রেডিলি মেটাবোলাইজড, মেমারি গ্ল্যান্ডে এটা সিনথেসিস হয় যেখান থেকে মিল্ক হিসেবে সেক্রেশন হয়। এখানে এছাড়া গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন, এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট আমাদের সেলের বা আমাদের বডির বিভিন্ন পার্টসে, হ্যাঁ। তাহলে এগুলোর একটা কনস্টিটিউয়েন্ট হচ্ছে গ্যালাক্টোজ, তাহলে গ্যালাক্টোজের সঙ্গে গ্লাইকোলিপিড অথবা গ্লাইকোপ্রোটিন তৈরি হতে পারে। আর একটা ডিজিজ বা মেডিকেল কন্ডিশন আছে, এটা হচ্ছে হেরিডিটারি গ্যালাক্টোসেমিয়া। একই কথা, জন্মগত কোনো কারণে গ্যালাক্টোজ আমাদের এমিয়া, এমিয়া কথাটা মানে ব্লাড, ব্লাডে গ্যালাক্টোজ জমা হতে থাকবে, মানে গ্যালাক্টোজের লেভেল বাড়বে এবং এখান থেকে ক্যাটারাক্ট, চোখে ছানি পড়া, হ্যাঁ, এই রোগটা হতে পারে। যদি হেরিডিটারি গ্যালাক্টোসেমিয়া কারো থাকে, তার হচ্ছে চোখে ছানি পড়বে, এইটার কারণে আর কি তার চোখে ছানি পড়তে পারে। আচ্ছা, সুক্রোজ আসো। সুক্রোজ, এখন আমরা ডাইস্যাকারাইডে চলে আসলাম, হ্যাঁ। সুক্রোজ, সুক্রোজ কি কেন এন্ড বিট সুগার ফ্রুটস ভেজিটেবলস থাকবে। এটার ইম্পর্টেন্স কি, সুক্রেজ নামের যে এনজাইম, সুক্রেজ এএসসি, হ্যাঁ, সাধারণত এনজাইমের নামের শেষে এই এএসসি কথাটা থাকে, মানে সুক্রেজ হচ্ছে ব্রেকডাউন করবে সুক্রোজকে, এটা আমাদের ইন্টেস্টাইনে থাকে, হ্যাঁ। তাহলে যাদের সুক্রেজ এনজাইমের জেনেটিক্যালি ল্যাক, জন্মগতভাবে তারা অনুপস্থিত, তখন কি হবে, সুক্রোজ ইনটলারেন্স। এনজাইমটাই মানে কি, সুক্রোজটা তার ডাইজেশন হবে না, তার মানে কি ইনটলারেন্স, সহ্য করতে পারছে না আমাদের বডি সুক্রোজটাকে। এর ফলে কি, সুক্রোজ যখন ইনটলারেন্স হবে, সুক্রোজের কাজ কি, ও হচ্ছে মানে লোকাল ব্যাকটেরিয়া তখন এটা কি কিছুটা ফার্মেন্টেশন করবে, পরে কি হবে, গ্যাস তৈরি করবে, হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আর কি করবে, সুক্রোজ নিজে আবার ওয়াটারকে অ্যাবজর্ব করতে পারে, যার ফলে কি হবে, আমাদের স্টুলটা সফট হবে, ডায়রিয়া হবে, ফ্ল্যাটুলেন্স হবে, ঠিক আছে। তাহলে সুক্রোজ ইনটলারেন্স হলে এটা হবে। ল্যাকটোজ, ল্যাকটোজের সোর্স হচ্ছে মিল্ক, হ্যাঁ। এটার ইম্পর্টেন্স কি, অবশ্যই এটা আমরা মিল্কে পাই। অ্যাল্যাকটেশিয়া যাদের থাকে, এখান থেকে ল্যাকটোজ ইনটলারেন্স হতে পারে, মানে ওই যে ল্যাকটোজ
ডাইজেশনের জন্য যে এনজাইম, একই কথা, সেই এনজাইমটা না হলে ল্যাকটোজ ইনটলারেন্স হবে, এবং একইভাবে ওই ওই মেকানিজমে ডায়রিয়া, ফ্ল্যাটুলেন্স হবে। আর একটা কি, এই ল্যাকটোজটা প্রেগনেন্সিতে ইউরিন দিয়ে এক্সপ্রেশন হতে পারে, হ্যাঁ, এটা একটা মল্টোজ। এটা কি, এটা এটা হচ্ছে স্টার্চের হাইড্রোলাইসিসে তৈরি হয়। আমরা যখন ডাইজেশন করব দেখবো যে ইন্টেস্টাইনে আমাদের এই মল্টোজটা তৈরি হয়। এছাড়া জার্মেন্টিং সিরিয়াল মল্ট, এগুলো থেকেও আমরা মল্টোজে পেতে পারি। হ্যাঁ, এটার আলাদা করে ইম্পর্টেন্স তেমন নাই, এটাও জাস্ট মল্টোজও তো ইজিলি গ্লুকোজে কনভার্ট, সরি, মানে এটা যখন হাইড্রোলাইসিস হয় তখন আমরা 2 মলিকুলস অফ গ্লুকোজ পাই, হ্যাঁ, মল্টোজ থেকে। কাজেই এটা হচ্ছে গ্লুকোজের মতোই আর কি, এটার ইম্পর্টেন্স। আচ্ছা, ল্যাকচুলোজ এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট কেন, এটা হচ্ছে হিটেড মিল্কে থাকে অথবা সিনথেটিক তৈরি করা যায়। ল্যাকটুলোজ সিরাপ তোমরা অনেকেই নাম শুনেছো। এটা কি করে, এটা হচ্ছে যে অসমোটিক ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে, আমাদের স্টুলটাকে সফট করে দিতে পারে, তাই না? যাদের কনস্টিপেশন আছে তাদেরকে এই ল্যাকটুলোজটা দেওয়া হয় খেতে। আচ্ছা, এই ল্যাকটোলোজটা কি, আমাদের ইন্টেস্টাইনাল এনজাইম এটাকে হাইড্রোলাইসিস করতে পারে না, কিন্তু ব্যাকটেরিয়াটা ফার্মেন্টেড করে। একইভাবে ওই যে গ্যাস তৈরি হবে এবং হচ্ছে এটা ওয়াটারকে অ্যাবজর্ব করবে, করে আমাদের স্টুলটাকে সফট করবে। স্টার্চ, স্টার্চটা কি পলিস্যাকারাইড, এটা কি ফুড গ্রেইন, যেমন রাইস, রাইস কাভার, সিরিয়াল, পটেটো, লেগুম, স্টার্চ ভেজিটেবলস, এগুলোতে পাওয়া যায়। মোস্ট ইম্পর্টেন্ট ডায়েটারি কার্বোহাইড্রেট, আমাদের খাবারের ম্যাক্সিমাম যে কার্বোহাইড্রেট আমরা খাই সেটা কিন্তু স্টার্চ। এছাড়া স্টার্চ আমাদের কি, এটা স্টোরেজ অ্যান্ড স্ট্রাকচারাল ফাংশন অফ প্ল্যান্ট। প্ল্যান্টে স্টোরেজ কার্বোহাইড্রেট হচ্ছে স্টার্চ, এবং একে স্ট্রাকচারও দেয়, স্ট্রাকচারে হেল্প করে। আচ্ছা, তাহলে আরেকটা ছোট টপিক বাকি থাকলো, হ্যাঁ, এই যে গ্লাইকোসামিনোগ্লাইক্যানস বা মিউকোপলিস্যাকারাইড। এটা আমরা নেক্সট ক্লাসে এটা পড়ে আমরা হচ্ছে আহ, তোমার আর একটা টপিক শুরু করে দিব। নেক্সট শনিবারে আমরা এই গ্লাইকোসামিনোগ্লাইকানস, এটা খুব ছোট্ট একটা অংশ কার্বোহাইড্রেটের, এটা বাকি থাকলো, এটা পড়ে আমরা এরপরে লিপিড অথবা প্রোটিন, লিপিড শুরু করবো, প্রোটিন পরে পরে। তাহলে বায়োমেডিকেল ইম্পর্টেন্স অফ লিপিড আর কি শুরু করব। তাহলে তোমরা এতক্ষণ যেটা বললাম এটাতে কি তোমাদের কোনো বুঝতে কোথাও অসুবিধা আছে?